আচ্ছা, এখানে নাম্বার সিস্টেমের উপর কিছু আপার প্রাইমারি বা প্রাইমারি ডেটে আসতে পারে এই ধরনের বা এই কনসেপ্টের বেসে কোশ্চেনগুলো আসতে পারে, সেই কোশ্চেনে আমি কিছু রেখেছি এখানে। এখানে যেমন আমাদের আছে, বলা হচ্ছে যে সংখ্যার মধ্যে লেখা যে অঙ্কের স্থানীয় মান তার স্থানের উপর নির্ভরশীল নয় সেটি হলো। কোনো সংখ্যার মধ্যে লেখা যে অঙ্কটার স্থানীয় মান তার স্থানের উপর নির্ভরশীল নয়, তার স্থানটা কোথায় তার উপর নির্ভরশীল নয়, তার মান কি হবে? চোখ বন্ধ করে অ্যান্সার হয়ে যাবে শূন্য। চোখ বন্ধ করে অ্যান্সার হয়ে যাবে আমার শূন্য। কেন শূন্য হবে? শূন্য হবে এই কারণে যে কারণ শূন্যকে আমি যেখানেই রাখি না কেন, সাপোজ 3050 লিখলাম, 3055 লিখলাম বা 3550 লিখলাম, শূন্যকে একবার এখানে লিখলাম বা এখানে লিখলাম, ব্যাপারটা একই। শূন্যর স্থানীয় মান এখানে কত? শূন্য 3 নম্বরে আছে, তাহলে 0 × 1000, 0 × 100 করলে কত পায়? শূন্য। আবার এখানে এককের ঘরে আছে, 0 × 1 করলে কত হয়? শূন্য। তাহলে শূন্য যেখানেই থাকুক না কেন তার স্থান দিয়ে গুণ করলে আমি স্থানীয় মান পাই, কিন্তু শূন্যকে যাই দিয়ে গুণ করি না করি অ্যান্সার যেহেতু শূন্যই হয়, তাহলে শূন্যর স্থানীয় মানের উপর কোনো চেঞ্জ হয় না। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু, যেমন 7 সংখ্যাটা এককের ঘরে থাকলে 7, দশকের ঘরে থাকলে 70, শতকের ঘরে থাকলে 700, হাজারের ঘরে থাকলে 7000, লক্ষের ঘরে থাকলে 7 লক্ষ। কিন্তু শূন্য এককের ঘরে থাকলে 0 1 0, দশকের ঘরে থাকলে 0 × 10 0, শতকের ঘরে থাকলে 0 × 100 মানে 0। তাহলে এই কোশ্চেনটা এটাই বলতে চাইছি। নেক্সট, এখানে বলছি যে নিচের কোনটি নিখুঁত সংখ্যা নয়, পারফেক্ট নাম্বার নয়? কোনটা নিচের কোনটা পারফেক্ট নাম্বার নয়? পারফেক্ট নাম্বার মানে আমরা কি জানি? পারফেক্ট নাম্বার মানে আমরা জানি ওর যথার্থ উৎপাদকগুলো বের করব, যার যথার্থ উৎপাদকগুলো যোগ করলে সেই সংখ্যাটাকে ফিরে পাবো তারা পারফেক্ট, আর যদি ফিরে না পাই তাহলে পারফেক্ট নয়। 6কে আমরা জানি পারফেক্ট। আমি যখন পড়িয়েছিলাম নাম্বার সিস্টেমের ক্লাসটা তখন আমি বলেছিলাম যে 6 হচ্ছে পারফেক্ট, কারণ 6কে ভাঙলে আমরা কি কি পাই? 6কে ভাঙলে আমরা 6-এর উৎপাদকগুলো কি কি? 6-এর উৎপাদকগুলো হচ্ছে 6-এর উৎপাদকগুলো কি কি? যথার্থ উৎপাদকগুলো কি কি? 6-এর যথার্থ উৎপাদকগুলো হচ্ছে 1, 2, 3 আর 6 তো নেব না, এগুলো যোগ করলে কত পাচ্ছি? 6ই পাচ্ছি। তাহলে 6 নিখুঁত নাম্বার, এখানে 9 বলছে, তাহলে এটা হবে না। আচ্ছা, 28 নিলাম, 28ও নিখুঁত সংখ্যা আমরা জানি, আমি পড়েছিলাম এক্সাম্পল হিসাবে। যেমন 28-এর উৎপাদকগুলো কি কি হবে? 1 হবে, 2 হবে, 4 হবে, 7 হবে, 14 হবে। এগুলো যোগ করলে কত পাচ্ছি? 28ই পাচ্ছি। 14 সাথে 21 আর 4 25, 27 আর 28, তাহলে এটাও নিখুঁত সংখ্যা হয়ে যাচ্ছে। আচ্ছা, 42 নিচ্ছি, 42-কে 42-এর উৎপাদকগুলো কি হয়? 1 হয়, 2 হয়, 3 হয়, 6 হয়, 7 হয়, 14 হয়, 21 হয়, আর কিছু হয়? 21 আর 14 35-এর সাথে 42, এটা 42-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, এটা 42-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তার মানে 42-এর থেকে বেশি হয়ে যাচ্ছে মানে এটা নিখুঁত সংখ্যা হচ্ছে না, অ্যান্সার এটাই আবার হয়ে যাবে। তার মানে 496টা অবশ্যই পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার পরীক্ষার হলে টাইম নষ্ট করার থেকে পরীক্ষার হলে পড়ে দেখাটা বেটার, কিন্তু যদি আমার মাথায় গেঁথে নিতে পারি তাহলে আরও সুবিধা। সবচেয়ে প্রথম পারফেক্ট নাম্বারটা হচ্ছে 6, তারপরে আমি পেলাম 28, আর তারপরেরটাই হচ্ছে 496। এই তিনটা মোটামুটি মনে রাখবেন, পরীক্ষা আসলে ম্যাক্সিমাম এর মধ্যেই থাকার সম্ভাবনা থাকে। এগুলো বাদ দিয়ে যদি আমি অন্য কিছু দিয়ে দেয় তাহলে আমি বুঝবো যে পারফেক্ট নাম্বার হচ্ছে না। নেক্সট কোশ্চেন, বলছি প্রথম 300টি মৌলিক সংখ্যার গুণফলের একক স্থানীয় অঙ্কটা কত হবে? দারুণ ব্যাপার, 300টা মৌলিক সংখ্যা গুণ করব, একক স্থানীয় অঙ্ক কত হবে আমরা কি করে বলতে পারি? 300টা মৌলিক সংখ্যা মানে প্রথম মৌলিক সংখ্যাটা তো হচ্ছে 2, আবার তারপর একটা 3, তারপর একটা 5, তারপর একটা 7,
এরকম করে সবে মাত্র 4টা হলো, এরকম করে 300টা গুণ করতে বলছি, 300টি পর্যন্ত। এটা কি গুণ করে দেখা সম্ভব আমাদের? গুণ করে দেখা সম্ভব না, কিন্তু বলছে গুণফলের একক স্থানীয় অঙ্কটা কত হবে। গুণফলের একক স্থানীয় অঙ্কটা এখান থেকে বলা যাবে। কিভাবে বলা যাবে না, অঙ্ক বলছে যে 5 যে সংখ্যাটা আছে আমাদের এই গাণিতিক জগতে, 5 যে সংখ্যাটা আছে তার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো 5কে যদি আমরা অযুগ্ম সংখ্যা দিয়ে গুণ করি, যে কোনো অযুগ্ম সংখ্যা দিয়ে গুণ করি না কেন, তার শেষে 5 থাকে। 5 একে 5, 3 5 15। 5কে যদি আমরা যে কোনো অযুগ্ম সংখ্যা দিয়ে গুণ করি না কেন, 5 1 5 করলে 5ই পাই, 3 5 করলে 15, শেষে 5ই পাচ্ছি, 5 5 করলে 25 পাচ্ছি, শেষে 5ই পাচ্ছি। তাহলে 5কে যে কোনো অযুগ্ম সংখ্যা দিয়ে গুণ করলে সব সময় শেষে 5 থাকে, মানে একক স্থানীয় অঙ্কটা 5 হয়। আর যদি 5কে যুগ্ম সংখ্যা দিয়ে গুণ করি, যে কোনো যুগ্ম সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে শেষে অবশ্যই শূন্য আসে। শুধু এখানেই শেষ নয়, এখানে আরো একটা জিনিস আছে, যতগুলো 5 এবং যতগুলো যুগ্ম সংখ্যা থাকবে ততগুলো করে শূন্য পাবো। সাপোজ কোনোটা সংখ্যায় একটা 5, একটা যুগ্ম সংখ্যা আছে, তাহলে 10 পেলাম। এরকম যদি এখানে 5 × 2 × 5 × আবার 2 থাকে, তাহলে দুটো শূন্য পাবো। দেখো মানে 10 10 100, দুটো শূন্য পাবো। কোনো একটা ইয়েতে যতগুলো 5 এবং তার সঙ্গে যতগুলো যুগ্ম সংখ্যা থাকবে ততগুলো শূন্য পরপর আমরা পেতে থাকবো। তাহলে এখানে আমাকে বলছে প্রথম 300টি মৌলিক সংখ্যার গুণফলের অবস্থানীয় অঙ্ক। তাহলে অ্যান্সারটা আমার হয়ে গেল। এই কনসেপ্টটাকে যদি মাথায় রাখি তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে। কিভাবে হবে, যে না আমি দেখতে পাচ্ছি এখানে এইটুক লিখলে আমার অ্যান্সার হয়ে গেছে, এখানে 2ও আছে 5 আছে। যেহেতু একটা 2 এবং একটা 5, মানে একটা 5 এবং একটা যুগ্ম সংখ্যা পেয়ে গেছি, আমি কি বললাম 5 এবং যুগ্ম সংখ্যা যদি একসঙ্গে পেয়ে যাই তাহলেই শেষে আমার শূন্য হবে, শেষে শূন্য, তার মানে একক স্থানীয় অঙ্কটা শূন্য। এখানে যাই পরে যাই থাকুক না কেন, পরে যাই থাকুক না কেন শূন্য তো শেষে থাকছেই। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কত, একক স্থানীয় অঙ্কটা কত হয়ে যাবে, শূন্য। নেক্সট কি বলছে, নেক্সট বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা মানে আমরা শিখেছি যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যায়, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এবং যেখানে নিচেটা শূন্য হবে না। যেমন √16, √16 মানে কত, √16 মানে হচ্ছে 4। 4কে আমি 4/1 আকারে লিখতে পারি, যেখানে 4 মানে p, 1 মানে q। প্রথম কন্ডিশনটা ফিল আপ করলো, কি ফিল আপ করলো, যে দুটোই পূর্ণ সংখ্যা হতে হবে, পি কিউ দুটোই পূর্ণ সংখ্যা হয়ে গেল। দ্বিতীয়টাও ফিল আপ করলো কি, যে দুটোই পূর্ণ সংখ্যা হবে, দুটোই পূর্ণ সংখ্যা আছে। তৃতীয়টা কি ফিল আপ করলো, এখানে নিচে শূন্য হওয়া চলবে না, শূন্য হয়নি, তাহলে √16 তো অমূলদ সংখ্যা নয়, √16 হচ্ছে মূলদ সংখ্যা। 7/3 সেম, এটাও মূলদ সংখ্যা হবে, কারণ এখানে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে এবং নিচে শূন্য নেই। 0.33333 ডট, বা এক কথায় এটাকে বলতে পারি 0.33 পৌনঃপুনিক। এটা আবৃত দশমিক সংখ্যা, অসীম আবৃত দশমিক সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা মানে কি সংখ্যা, এটাও মূলদ সংখ্যা। কিন্তু পরে যেটা দেওয়া আছে 2.456116161616111, এটা চলতে থাকবে, এটা অসীম অনাবৃত দশমিক সংখ্যা। এটা অসীম অনাবৃত দশমিক সংখ্যা। তাহলে এটা অসীম অনাবৃত দশমিক সংখ্যা মানে কি হয়ে গেল না, অমূলদ সংখ্যা হয়ে গেল। নেক্সট, নেক্সট বললো যে 40 থেকে 100 এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে। 40 থেকে 100 এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে আমি কিভাবে বের করবো, আমি লিখে দিয়েছিলাম, কি লিখে দিয়েছিলাম, ফর্মুলা লিখে দিয়েছিলাম 44 22 322 321। 44 22 322 321 বলেছিলাম, এটা মনে রাখতে। কেন মনে রাখতে বলেছিলাম, এখানে কাজে লাগবে। এখানে বলছে 40 থেকে 100 মধ্যে 10 20 30 40 এই পর্যন্ত বাদ দিতে বলছে, এই পর্যন্ত বাদ, এখান থেকে হিসাব করতে বলছে 40-এর পর থেকে 100 পর্যন্ত। এখানে কতগুলো মৌলিক সংখ্যা আছে তাহলে আমি দেখতে পাচ্ছি,
41 থেকে 50-এর মধ্যে আছে তিনটা, 51 থেকে 60-এর মধ্যে আছে দুটো, 61 থেকে 70-এর মধ্যে তিনটা, 71 থেকে 80-এর মধ্যে দুটো, 81 থেকে 90-এর মধ্যে দুটো, আর 91 থেকে 100-এর মধ্যে একটা। যোগ করলে কত হয়? 3 2 5 আর 2 7 আর 3 10 আর 2 12 আর 13টা। তাহলে 40 থেকে 100-এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে? আমরা চোখ বন্ধ করে বলবো 13টা মৌলিক সংখ্যা আছে। এই জন্যই বললাম আমাকে 40 থেকে 100 আমি এখানে একটা এক্সাম্পল হিসেবে রেখেছি। তোমাকে যদি 30 থেকে 100 বলতো বা 30 থেকে 70 বলতো, তাহলে কি করতে? 44 22 322 321। তোমাকে যদি 30 থেকে 70 বলতো, তার মানে তুমি এই প্রথমটা বাদ, 30 পর্যন্ত বাদ, 30 থেকে 70 মানে 70 মানে 40 50 60 70, এদিকে ওই তিনটা বাদ। তাহলে 30 থেকে 70-এর মধ্যে এগুলো থাকবে, 3 আর 2 5 আর 2 7 আর 2 9। তোমাকে যাই বলবে, যত থেকে যত পর্যন্ত বলবে সেটা তুমি বের করতে পারবে 1 থেকে 100-এর মধ্যে যদি লিমিটটা থাকে। আবার 1 থেকে 200 পর্যন্ত আমি শিখিয়ে দিয়েছি 50 50 করে ভাগ করে, সেটা দিয়ে বের করা যাবে। তো এই হচ্ছে কনসেপ্ট। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে এ বি সি তিনটি মৌলিক সংখ্যা এবং a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 38 হলে এর সর্বোচ্চ মান কত হতে পারে? দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন। এবং আপার প্রাইমারি বা প্রাইমারিতে আসলে ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখেই ছেড়ে দেওয়ার মতো একটা কোশ্চেন, কিন্তু যদি আমরা একটু মাথা লাগাই তাহলে দেখবে যে কোশ্চেনটা 10-15 সেকেন্ডে হয়ে যাচ্ছে। কিভাবে বুঝে নেবে ভালোভাবে। বলছে তিনটাই মৌলিক সংখ্যা, ভালো কথা, তিনটাই মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাগুলো সাধারণত কি হয়? অযুগ্ম সংখ্যা হয়, অড নাম্বার হয়। ব্যতিক্রম কি? ব্যতিক্রম 2। এবং বলছে তাদের যোগফলটা কত? না বলছে যোগফলটা 38। আচ্ছা, তিনটা মৌলিক সংখ্যার যোগফল যদি 38 হয়, 38 মানে যুগ্ম সংখ্যা, 38টা তো যুগ্ম সংখ্যা, এটা তো ইভেন নাম্বার। তাহলে তিনটাই যদি আমার যুগ্ম সংখ্যা হয়, তিনটা যোগ করে যদি আমি যুগ্ম সংখ্যা পেয়ে যাই, যুগ্ম সংখ্যা তিনটা অযুগ্ম সংখ্যা যোগ করে কখনো যুগ্ম সংখ্যা পাওয়া যায় না। কারণ আমরা কি জানি? সাপোজ অড প্লাস অড যদি আমরা করি, অযুগ্ম প্লাস অযুগ্ম করলে আমি যুগ্ম পাচ্ছি। তিনটাই অযুগ্ম সংখ্যা যদি আমি নিই, তাহলে এইটা আর এটা যোগ করলে তো যুগ্ম পেয়ে যাচ্ছি, ইভেন পেয়ে যাচ্ছি। ইভেনের সঙ্গে যদি এই অডটা টেনে নিই, ইভেনের সঙ্গে অড যোগ করলে সবসময় কি পাবো? অড পাবো। তার মানে এখানে তিনটা মৌলিক সংখ্যা যোগ করলে তিনটা যদি অযুগ্ম মৌলিক সংখ্যা হয়, তাহলে সর্বদাই অযুগ্ম অ্যান্সার আসার কথা, কিন্তু এখানে যুগ্ম অ্যান্সার এসেছে। তার মধ্যে এখানে একটা যুগ্ম মৌলিক সংখ্যা আছে, এটা তো শিওর। এই যে a প্লাস বি প্লাস সি যে তিনটা সংখ্যা আছে এবিসি, এর মধ্যে একটা যুগ্ম আছে 100% শিওর, কারণ তিনটা অযুগ্ম সংখ্যা যোগ করে কখনোই যুগ্ম সংখ্যা পাওয়া যায় না, অযুগ্মই পাওয়া যায়। তাহলে এদের মধ্যে যে কোনো একটা হচ্ছে আমার যুগ্ম। আমি ধরে নিলাম যে কোনো সি বা বি, আমি সিকেই ধরে নিলাম সিটা যুগ্ম। এবার আমরা জানি যুগ্ম মৌলিক সংখ্যা একমাত্র একটাই আছে, তার মান হচ্ছে 2। তার মানে আমি সিটাকে ধরে নিলাম যে এটার ভ্যালু হচ্ছে 2। এটার ভ্যালু যদি 2 হয়, তাহলে a প্লাস বি মিলে কত হবে? 38 থেকে 2 বাদ। তার মানে আমি শিওর হয়ে গেলাম যে a প্লাস বি মানে 36 হবে। a প্লাস বি মানে কত হবে? 36 হবে। এবারে আমাকে বলছে যে এর সর্বোচ্চ মান কত হতে পারে? এর সর্বোচ্চ মান কত হতে পারে? যখন বি সর্বনিম্ন হবে, বি সর্বনিম্ন হতে হবে এবং বি মৌলিক হতে হবে। সবথেকে ছোট মৌলিক সংখ্যাটা কত? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটা হচ্ছে আমার 2। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটা হচ্ছে আমার কত? 2। আচ্ছা, 2 যদি নিই, 2 যদি নিই আমার, তাহলে কি আসবে? 2 তো 2 দিয়ে তো হবেই না, কারণ আমাকে এখানে অযুগ্ম প্লাস অযুগ্ম করেই যুগ্ম আসবে। এখানে যুগ্ম এসছে মানে অযুগ্ম প্লাস অযুগ্ম করে আসবে। তাহলে 2 না নিয়ে এটা আমি কত নিলাম? 3 নিলাম। 3 যদি নিই তাহলে এটা হয়ে যাবে 33। 33 তো আর মৌলিক সংখ্যা না, 33 কি মৌলিক সংখ্যা নয়, তাহলে এটা হবে না। তাহলে 3-এর চেয়ে বড় কত নেব? 5 নিলাম। 5 নিলে এটা কত আসে? এটা 31 আসবে। মিলে গেল, 31 যোগ 5 করলে 36। তাহলে আমি এখান থেকে বুঝতে পারলাম যে এ সর্বোচ্চ মানে 31 হতে পারে। 33 হবে না, কারণ 33 মৌলিক সংখ্যা নয়, 33 যৌগিক সংখ্যা। এই কনসেপ্টটা মাথায় ভালোভাবে ঢোকাতে হবে। নেক্সট কোশ্চেন কি আছে? বলছে
কতগুলি পূর্ণ সংখ্যার ঘনমূলের মান 6 এবং 7-এর মধ্যে অবস্থিত? কতগুলো এরকম সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আছে, ইন্টিজার নাম্বার আছে, যাদের ঘনমূল মানে কিউব রুট করলে মানটা 6 এবং 7-এর মধ্যে থাকবে? খুব ভালো কোশ্চেন, একটু জাস্ট ভাবতে হবে। 6-এর কিউব মানে 216, তার মানে 216-র ঘনমূলটা 6, 216-র ঘনমূলটা 6। দুইশো ষোলোর ঘনমূলটা 6, এই যে 216, তার ঘনমূলটা হচ্ছে কত? 6। তাহলে 7-এর ঘন, 7-এর কিউব কত বা 7-এর ঘন কত? 7-এর ঘন হচ্ছে 343, তার মানে 343-এর ঘনমূলটা হচ্ছে 7। আমাকে বলছে 6 এবং 7-এর মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা আছে যাদের ঘনমূলটা হচ্ছে 6 এবং 7-এর মাঝখানে থাকবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 6 এবং 7 মানে 216 থেকে বড় হতে হবে, 343 থেকে ছোট হবে, এমন সংখ্যাগুলোর ঘনমূল করলে 6 থেকে 7-এর মাঝখানে পাবো। তার মানে 216 থেকে এদিকে বড় হবে, 343 থেকে এদিকে ছোট হবে, এদের মাঝখানে, এদের মাঝখানে, এদের মাঝখানে। তাহলে আমার কি কি হতে পারে? 217 হতে পারে, 217 থেকে শুরু করে 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 এরকম করে যাবে কত? 342 পর্যন্ত। এটাই আমাকে বের করতে বলছে। আমাকে আলটিমেটলি বের করতে বলছে যে 217 থেকে 342 পর্যন্ত মোট কতগুলো সংখ্যা আছে। এই যতগুলো সংখ্যা এখানে পাচ্ছি প্রত্যেকটাই কিন্তু 6 এবং 7 যে আছে এদের ঘনমূল করলে 6 এবং 7-এর মাঝখানেই থাকবে, 6-এর থেকে বড়, 7-এর থেকে ছোট। তাহলে কতগুলো আছে? 217, 218 করে 342, প্রত্যেকটার গ্যাপ হচ্ছে 1। এটা বের করার সহজ নিয়ম কি? সহজ নিয়ম হচ্ছে কি, লাস্টেরটা থেকে ফার্স্টেরটা বিয়োগ করো, তার সঙ্গে 1 যোগ করে দাও। এখানে গ্যাপ দিয়ে ভাগ করতে হয়, গ্যাপ যেহেতু 1 আর ভাগ করলাম না। তাহলে 342-এর থেকে 217 বিয়োগ করলে কত হয়? 7 আছে 12 করতে 5, হাতে 1, 1 1 2 এর 4 করতে 2, 2 আর 1 3, 25 যোগ 125 যোগ 1 হয়ে গেল কত? 126। কত হয়ে গেল? 126। কিছুই না, আমাকে বলছে কতগুলো পূর্ণ সংখ্যা আছে তাদের ঘনমূলের মান 6 এবং 7-এর মাঝখানে। 6-এর ঘন হচ্ছে 216, 7-এর ঘন 343, তাহলে 216 থেকে বড় হবে এবং 343-এর থেকে ছোট হবে। তার মানে 217 থেকে 342 পর্যন্ত কতগুলো পূর্ণ সংখ্যা আছে সেগুলো জানতে চাইছি। এতগুলো আছে, 126টা আছে। নেক্সট বলছে 1000টি সংখ্যার গড় শূন্য হলে তাদের মধ্যে সর্বোচ্চ কতগুলি সংখ্যা ঋণাত্মক হতে পারে, নেগেটিভ হতে পারে। বলছে 1000টা সংখ্যার গড় শূন্য, অ্যাভারেজ শূন্য। অ্যাভারেজ শূন্য মানে যোগফলটা শূন্য অবভিয়াসলি, কারণ যোগফলকে 1000 দিয়ে ভাগ করে অ্যাভারেজটা আসে। ধরো একটার ভ্যালু 10, একটার ভ্যালু -20, একটার ভ্যালু 30, একটার ভ্যালু -40, এরকম করে 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 1000টা সংখ্যা যোগ করে আলটিমেটলি যোগফলটা 0 পাওয়া গেছে। গড় শূন্য মানে যোগফল অবশ্যই শূন্য। কারণ আমি এটা আমার এসছে কিভাবে? এটা আমার এসছে হচ্ছে কি, এই কনসেপ্টটা আমার এসছে এইভাবে যে যোগফলটা যদি শূন্য হয় তাকে আমি 1000 দিয়ে ভাগ করবো, তাহলে গড় পাচ্ছি। গড়টা যেহেতু শূন্য এসছে তার মানে যোগফলটা 100% শূন্য। কতগুলো সংখ্যার যোগফল যদি শূন্য হয় তাহলে তার মধ্যে কিছু সংখ্যা প্লাস আছে, কিছু সংখ্যা মাইনাস আছে, সবগুলো মিলেই শূন্য হয়েছে। কিছু সংখ্যা প্লাস, কিছু সংখ্যা মাইনাস থাকবে, তাহলে সবগুলো মিলে শূন্য হবে। তাহলে আমার এখানে বলছে সর্বোচ্চ কতগুলি সংখ্যা ঋণাত্মক হতে পারে, সর্বোচ্চ কতগুলো ঋণাত্মক হতে পারে, সর্বোচ্চ কতগুলো নেগেটিভ হতে পারে, সর্বোচ্চ নেগেটিভ হতে পারে কতগুলো, কতগুলো নেগেটিভ সংখ্যা হতে পারে। সাপোজ আমি এখানে নিয়ে নিলাম একটা নিয়ে নিলাম, সাপোজ 10 নিলাম, -20 নিলাম, +30 নিলাম, -40 নিলাম, এরকম করে করে +70 নিলাম, -5 নিলাম, এরকম করে 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 সবগুলো মিলে আলটিমেটলি এখন শূন্য আসবে। বা আমি কি নিলাম, সবগুলোই প্লাস নিলাম, সবগুলোই প্লাস নিলাম, একটা সংখ্যা মাইনাস নিলাম। তাহলে সবগুলো যদি প্লাস নিই তাহলে সাপোজ 999 পর্যন্ত প্লাস হয়ে গেল, আর
একটাতে নিয়ে নিলাম -999, তাহলে +1 -1 করলে কত আসে না 0 আসে। তাহলে এখানে আমাকে বলছে গড় যদি 0 হয় তাহলে সর্বোচ্চ কতগুলি সংখ্যা নেগেটিভ হতে পারে? সর্বোচ্চ নেগেটিভ হতে পারে 999টা। কেন? কারণ 999টা সংখ্যা যদি নেগেটিভ হয় তাহলে একটাকে তো পজিটিভ হতে হবে যাতে করে যোগফলটা 0 হয়। তাহলে আমাকে এখানে দেখতে হবে সবসময় যে যতগুলো আমার যোগ করে পাচ্ছি সর্বোচ্চ যদি বলতে এখানে সর্বোচ্চ কতগুলি সংখ্যা ঋণাত্মক হতে পারে, তখনও অ্যান্সার আমার 999টাই হতে পারে। কারণ যেহেতু যোগফলটা 0 এসছে তার মধ্যে একটাকে অন্তত পজিটিভ হতে পারে, বাকি সবগুলো মিলে নেগেটিভ হবে। নেক্সট, 100 পর্যন্ত কতগুলি যৌগিক সংখ্যা আছে? 100 পর্যন্ত কতগুলো যৌগিক সংখ্যা আছে বা কম্পোজিট নাম্বার আছে? কতগুলো যৌগিক সংখ্যা আছে 100 পর্যন্ত? 100 পর্যন্ত যৌগিক সংখ্যা আমরা জানি, আমরা মৌলিক সংখ্যার 4টা জানি। মৌলিক সংখ্যার 4টা আমরা জানি যে কি 44, 44 দিয়েও করা যাবে, বা আমরা জানি যে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 15টা, আর 51 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? 10টা। তাহলে 1 থেকে 100 পর্যন্ত টোটাল কয়টা আসলো? 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা আসলো 25টা। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টা। এখানে বলছে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো যৌগিক সংখ্যা আছে? এই যে 25টা সংখ্যা আছে মৌলিক সংখ্যা, ওটা 99 পর্যন্ত দেখেছে। এবার 100 নিজেও একটা, 100 নিজে কি 100 নিজে হচ্ছে একটা যৌগিক সংখ্যা। তাহলে আমার টোটাল সংখ্যা হচ্ছে 100টা। তার মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? মৌলিক সংখ্যা হচ্ছে 25টা প্লাস 1টা। কত হয়ে গেল? 26টা। 100 থেকে 26 বাদ দিলে কতটা হয়ে গেল? 74টা। তাহলে আমার যৌগিক সংখ্যা কতগুলো হয়ে গেল? 74টা। আমি যৌগিক সংখ্যা বের করা মৌলিক বাদ দিয়ে দেবো ওখান থেকে, তাহলে আমি যৌগিক পেয়ে যাচ্ছি। 1 থেকে 100 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলোকে বাদ দিলে আমি যৌগিক সংখ্যা পেয়ে যাচ্ছি। নেক্সট কোশ্চেন কি আছে? বলছে 768563 সংখ্যাটিতে 6 দুটির স্থানীয় মানের পার্থক্য কত? খুব ইজি কোশ্চেন। এই যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটিতে 6 যে দুটো আছে, এই একটা 6, 1 মিনিট, এই একটা 6 আছে এবং এই একটা 6 আছে। একটা দশকের ঘরে আছে আর একটা অযুতের ঘরে আছে। ওদের স্থানীয় মানের পার্থক্যটা কত? দশকের ঘরে যেটা আছে আর অযুতের ঘরে যেটা আছে, 6-এর পরে কটা শুধু অযুত ঘর মানে শেষে 6 × 10,000 মাইনাস যেটা দশকের ঘরে আছে সেটা হলো কত হবে? 6 × 10 মানে 60। তাহলে আমাকে বলছে যে 60,000 থেকে 60 বিয়োগ করলে কত পাই? 60,000 থেকে 60 বিয়োগ করলে কত হবে? 59,940 পাবো। 59,940 এটা হবে অ্যান্সার। তাহলে 6 দুটোর স্থানীয় মানের পার্থক্যটা জানতে চাইছি। নেক্সট কি বলছে? নেক্সট বলছে 1099 পৃষ্ঠা বিশিষ্ট একটি বইয়ের পৃষ্ঠা নাম্বারগুলি লিখতে মোট কতগুলি অঙ্ক লিখতে হয়? একটা বইয়ে 1099টা পৃষ্ঠা আছে, প্রত্যেকটা পৃষ্ঠাতে নাম্বার লিখতে হয় এদিক ওদিক। সেই নাম্বারগুলো যে লিখবে তাতে মোট কতগুলো অঙ্ক লিখতে হয়? 1 2 3 4 এরকম করে মোট কতগুলো অঙ্ক লিখতে হয় তার হিসাবটা জানতে চাইছি। কিভাবে বের করবো? বের করার সহজ নিয়মটা হচ্ছে 1099টা যদি পৃষ্ঠা হয়, আচ্ছা 1 নম্বর পৃষ্ঠা থেকে 9 নম্বর পৃষ্ঠা পর্যন্ত একটা করে অঙ্ক লিখতে হবে। একটা করে অঙ্ক লেখা মানে এখানে 1 থেকে 9 পর্যন্ত 9টা অঙ্ক লিখতে হবে। আচ্ছা 10 নম্বর পৃষ্ঠা থেকে 99 নম্বর পৃষ্ঠা পর্যন্ত 2 অঙ্ক পৃষ্ঠা সংখ্যা, সব 2টা করে অঙ্ক লিখতে হবে। 10 থেকে 99 মানে কতগুলো সংখ্যা আছে? এখানে 90টা আছে। তাহলে 90 × 2 মানে কত হয়ে যাবে? 180টা। এখানে 180টা অঙ্ক লিখতে হবে। 90টা আছে, প্রত্যেকটাতে 2টো করে অঙ্ক লিখতে হচ্ছে, তাহলে 180টা। আচ্ছা 100 থেকে 999 পর্যন্ত 3 এগুলো করে এত কটা, এই সমস্ত পৃষ্ঠাগুলোতে কটা করে অঙ্ক লিখতে হবে? 3টা করে অঙ্ক লিখতে হবে। এবং এখানে 100 থেকে 999 মানে কতগুলো আছে? 900টা অঙ্ক আছে এখানে। 900টা পেজ আছে এবং প্রত্যেকটাতে কটা করে অঙ্ক? 3টা করে। তাহলে কটা অঙ্ক হয়ে যাবে? 2700।
কত পর্যন্ত যেতে বলছে? 1099 পর্যন্ত। আচ্ছা, 1000 থেকে 1099 পর্যন্ত এখানে কতগুলো পেজ পড়বে? 1000 থেকে শুরু করে 1099 মানে 100টা পেজ পড়বে। প্রত্যেকটাতে কটা করে অঙ্ক থাকবে? 4টা করে, 1 2 3 4 4টা করে, তাহলে 400টা। এতগুলো টোটাল অঙ্ক লিখতে হবে। এগুলো যোগ করলে কত পাচ্ছি? যোগ করলে পাচ্ছি 2700, 400, 3100, 3280, 3289। টোটাল করলে কত হচ্ছে? 3289। অ্যান্সার হয়ে যাবে 3289। ইজি কোশ্চেন। নেক্সট, বলছে দুটি পরস্পর মৌলিক সংখ্যা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল? পরস্পর মৌলিক সংখ্যা বা কোপ্রাইম নাম্বার আমরা বললাম যে কোপ্রাইম নাম্বার মানে তাদের সাধারণ উৎপাদক শুধুমাত্র 1 থাকবে, আর কিছু সাধারণ উৎপাদক থাকবে না, তাহলে তারা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা বা কোপ্রাইম নাম্বার। পরস্পর মৌলিক সংখ্যা এখানে বলবো এটাকে আমরা কোপ্রাইম নাম্বার। কোপ্রাইম নাম্বারের ক্ষেত্রে আমরা কি, তাদের মধ্যে একটি মৌলিক বা একটা যৌগিক হতে পারে? হ্যাঁ, হতে পারে। যেমন আমি নিয়ে নিলাম 5 এবং 9, 5 মৌলিক 9 যৌগিক, এবং এদের সাধারণ উৎপাদক 1 আছে, আর কিছু নেই। হতে পারে। দুটোই যৌগিক হতে পারে, হতে পারে। আমি যেমন এক্সাম্পল দিয়েছিলাম 26 27, 26ও যৌগিক, 27ও যৌগিক, কিন্তু এরা পরস্পরের মৌলিক। দুটোই মৌলিক হতে পারে, হতে পারে। যেমন 5 এবং 7 পরস্পর মৌলিক। 1 ছাড়া আরো সাধারণ উৎপাদক থাকতে পারে না। পরস্পর মৌলিক সংখ্যা বা কোপ্রাইম নাম্বার ডেফিনিশনই হচ্ছে গিয়ে ওদের 1 ছাড়া আর কোনো সাধারণ উৎপাদক থাকবে না, সাধারণ উৎপাদক একটাই থাকবে, যেটা হচ্ছে 1। তাহলে এটা হবে আমার সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে 200 পর্যন্ত অখণ্ড সংখ্যার সংখ্যা xt হলে পূর্ণ সংখ্যার সংখ্যা কত হবে? ভেরি গুড কোশ্চেন। বলছে 200 পর্যন্ত অখণ্ড সংখ্যার সংখ্যা যদি xt হয়, মানে xটা যদি অখণ্ড সংখ্যা থাকে 200 পর্যন্ত, তাহলে পূর্ণ সংখ্যা কতগুলো থাকবে? আমরা ক্লাসের শুরুতেই শিখেছিলাম যে অখণ্ড সংখ্যা হচ্ছে কি কোথা থেকে শুরু হয় না, 0 থেকে শুরু হয়, এবং পূর্ণ সংখ্যা, আচ্ছা কোশ্চেনটা ভুল আছে, এটা অখণ্ড সংখ্যা না দিয়ে এটাকে যেতে হবে স্বাভাবিক সংখ্যা। আর এটাকে দিতে হবে অখণ্ড সংখ্যা, তাহলে উত্তরটা হবে 200 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা যদি এক্সট্রা থাকে, তাহলে 200 পর্যন্ত অখণ্ড সংখ্যা কতগুলো হবে? আমরা জানি স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, তাহলে এটা 1 থেকে 2 3 4 এরকম করে 200 পর্যন্ত গেছে। বললো এখানে এক্সট্রা আছে, তাহলে 200 পর্যন্ত অখণ্ড অখণ্ড সংখ্যা কতগুলো হবে? অখণ্ড সংখ্যা কত থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4 এরকম করে চলতে থাকবে, 200 পর্যন্ত গেছে। তাহলে এখানে অখণ্ড সংখ্যা কটা বেশি হবে? একটা বেশি হবে। এখানে 0 অ্যাড হচ্ছে, আগে 0 ছিল না, এখানে 0 অ্যাড হচ্ছে, তাহলে আগে যদি এক্সট্রা থাকে এখন কত হয়ে যাবে? x + 1t। কটা হবে? x + 1t। অ্যাকচুয়ালি 200 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা তো 200টাই হবে, এবং অখণ্ড সংখ্যা কত হবে? 201টা হবে। তাহলে x + 1 হবে অ্যান্সার। আচ্ছা, নেক্সট, কি বলছে? বলছে 8⁵ ইন্টু 9⁻10 ইন্টু 5⁻12 রাশিটির মোট মৌলিক উৎপাদকের সংখ্যা কত, বা প্রাইম ফ্যাক্টরের সংখ্যা কত? কতগুলো প্রাইম ফ্যাক্টর আছে বা কতগুলো মৌলিক উৎপাদক আছে? মৌলিক উৎপাদক বের করার ক্ষেত্রে যেটা সব থেকে ইজি ওয়ে, সেটা হচ্ছে গিয়ে 8⁵ ইন্টু 9⁻10 ইন্টু 5⁻12, তাই তো? এটাকে বাংলা আমি লিখতে পারি 8 মানে 2 কিউব, তাহলে 2 কিউব টু দি পাওয়ার এটা এত হবে। 9 মানে 3 এর স্কোয়ার, 3 ইন্টু 2 ইন্টু 10, 5⁻12, তো 5 এটা যা রাখতে। আমি কি করলাম? মৌলিক উৎপাদক যেহেতু বের করতে বলছে, সংখ্যাগুলোকে মৌলিক আকারে প্রকাশ করলাম।
8 কে 2 এর কিউব লেখা যায় 2 মৌলিক, 9 কে 3 এর স্কোয়ার লেখা যায় 3 মৌলিক, 5 নিজে মৌলিক, এটাকে ভাঙার কিছু ব্যাপার নেই। এখন আমি দেখতে পাচ্ছি 2 এর পাওয়ার হচ্ছে 15, এখানে হচ্ছে 3 এর পাওয়ারে 20, এখানে হচ্ছে 12। তাহলে 15 প্লাস 20 প্লাস 12 এতগুলো হবে ওর উৎপাদক। 20, 15, 35 আর 12 কত হয়ে যাবে? না, অ্যান্সার হয়ে যাবে 47। অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 47। নেক্সট লাস্ট কোশ্চেন বলছে 1/11 এবং 3/7 মধ্যে একটা অমূলত সংখ্যা কোনটা হবে? 1/11 এবং 3/7 মধ্যে অমূলত সংখ্যা এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে? কি করে বের করবো আমরা? অমূলত সংখ্যা জানতে চাইছি। অমূলত সংখ্যা কোথায় কোথায় আছে? এখানে 0.43433, 0.13133, 133, 411, 411, এটা তো মূলত সংখ্যা, এটা হবেই না। এটা তো মূলত সংখ্যা, এটা হবেই না, কারণ অমূলত সংখ্যা কখনোই আবৃত হবে না, এটা আবৃত। 411টা বারবার রিপিট হচ্ছে, 411টা এখানে বারবার রিপিট হচ্ছে, তাহলে এটা হবে। তাহলে 1/11কে ভেঙে দেখি। 1/11 যদি আমি করি, 1/11 যদি আমরা করি, পয়েন্ট দিলাম, 0 দিলাম, 100, 9, 11, 99, 1, আবার সেম কেস হবে, আবার 0 দেব, 0 দিয়ে এখানে 100 নিয়ে আসবো, 9, 99। তার মানে আমি এটা হচ্ছে 0.090909, এটা বারবার লিখতে পারবো, 090909, এটা চলতেই থাকবে। তার মানে 1/11 মানে আমি একবারে লিখতে পারি, 1/11 মানে আমি লিখতে পারি 0.09 এর পৌনগুণিক, এটাই বারবার রিপিট হবে। 3/7 কে লিখতে পারি, 3/7 কে লিখতে পারি পয়েন্ট দিয়ে 4 7 8 8 30 করতে 2, 20, 7 2 14 আছে, 20 করতে 6, 60, 7 8 56 আছে, 60 করতে 40, 4, 5 7 35 আছে, 40 করতে 5, 50, 7 7 49 আছে, 50 করতে 1, 10, 7 1 7 আছে, 10 করতে 3 করলাম, আবার 30 চলে আসবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 30 করলে আবার 4 7 28, তা আবার এটা 4287 চলে আসবে। তার মানে এইটা রিপিটিং হচ্ছে, এটাও আবৃত দশমিক সংখ্যা। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে 1/11 ভ্যালুটা হচ্ছে 0.090909, আর 3/7 ভ্যালুটা হচ্ছে 0.42। তাহলে ওদের মাঝখানে যদি অমূলত সংখ্যা বের করতে হয়, তাহলে 0.09 এর থেকে বড় হবে, 0.42 এর থেকে ছোট হবে। 0.09 এর থেকে বড়, 0.42 এর থেকে ছোট। এটা 42 এর থেকে বড় হয়ে গেছে, এটা হবে না। আর 09 এর থেকে বড় হবে, 42 এর থেকে ছোট হবে, এই অপশনটাই আছে, এবং এটা অমূলতই আছে। অমূলত বলছে 13, 133, 133, 1433 এরকম আছে। তাহলে এটা অমূলত সংখ্যা, অসীম অনাবৃত দশমিক সংখ্যা, তাহলে এটাই, এবং মাঝখানে থাকছে, এটাই হবে অ্যান্সার।